ভাবি তুমি এটা কি করছো? দরজা কেন বন্ধ করছো? একটু পরে বুঝতে পারবি কেন দরজা বন্ধ করেছি। এর মানে কি ভাবি? প্লিজ তুমি দরজা খুলে দাও, আমি বাইরে যাব। হ্যাঁ হ্যাঁ, বাইরে তো যাবি, তবে এইভাবে সারা জীবনের জন্য তোকে বাড়ির বাইরে পাঠানোর ব্যবস্থা করছি। এই বলে দরজা লাগিয়ে দেয় আখি। নিজের চুলগুলো এলোমেলো করে ফেলে, নিজের পরনে থাকা শাড়িটা কিছুটা অংশ খুলে ফেলে, বুকের ব্লাউজের বেশ খানিকটা অংশ ছিঁড়ে ফেলে, যার কারণে বুকের খানিকটা অংশ দেখা যাচ্ছে। এরপর আখি দৌড়ে গিয়ে নীলকে জড়িয়ে ধরে। নীল নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সরাতে পারছে না তার ভাবিকে। তার ভাবি চিৎকার করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, এই জানোয়ারটার হাত থেকে আমাকে বাঁচাও। আমাকে পুরো শেষ করে দিল, আমাকে পুরো নষ্ট করে দিল। হঠাৎ করে আখির এরকম চিৎকার চেঁচামেচিতে বেশ খানিকটাই ভেবাচাকা খেয়ে যায়। অবাক হয়ে যায় নীল। ভেবাচাকা খেয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। নীল কি বলবে, বলার ভাষা খুঁজে পায় না। অবশেষে নীল আবার বলে ওঠে, ভাবি তুমি এটা কি করছো? প্লিজ এমন করিও না, প্লিজ ভাবি আমাকে ছেড়ে দাও। মা বাবা কে কোথায় আছো? আমাকে বাঁচাও। সাগর কোথায় তুমি? প্লিজ আমাকে বাঁচাও এই জানোয়ার হাত থেকে। নীল নিজেকে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ছাড়ছে না তার ভাবি আখি। এদিকে ড্রয়িং রুমে বসে আছে সবাই। হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ড্রয়িং রুম থেকে সবাই আসতে থাকে দৌড়ে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল আগে। নীলের বাবা ও বড় ভাই, তার বোন, এমনকি তার মা বাইরে থেকে দরজা অনেক ধাক্কা দেয়, কিন্তু কোনোভাবেই দরজা খুলে না। অবশেষে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, যা দেখে তাদের চোখ কপালে উঠে যায়। কেননা নীল জোরপূর্বক তার ভাবি আখিকে ধর্ষণ করার চেষ্টা করছে, এবং কি এটা নিজের চোখে দেখে নীলের বাবা আর এক মুহূর্ত ঋণা করে পাশে একটা লাঠির টুকরো নিয়ে এলো পাথরে মারতে থাকে নীলকে। আখি দৌড়ে গিয়ে তার শাশুড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। নীল বলে ওঠে, বাবা প্লিজ আমাকে আর মেরো না, আমি এসব কোনো কিছুই করিনি। ভাবি ইচ্ছে করে দরজা বন্ধ করে দিয়ে নিজেই এসব করেছে। কেউ নীলের কথা শোনে না। এলো পাথরে নীলকে মারতে থাকে তার বাবা। তার বাবা কোনো কথাই শোনে না। নীলের মা বলে ওঠে, কি রে মা, এখানে কি হয়েছিল? আর এই জানোয়ারটা তোর সাথে কি করেছে বলতো শুনি। আখি এবার তার শাশুড়ির কথা শুনে কান্না মাখা অভিনব মুখ নিয়ে এবার বলতে থাকে, মা সকালে ওকে আমি ডাকতে আসি, সে ঘুমাচ্ছিল। তাকে ঘুম থেকে তুলে দিয়ে যখনই আমি চলে যাচ্ছিলাম, তখনই সে পেছন থেকে আমার উপর হামলা করে। আর তারপর তো এই কথা শুনে তার মা, বাবা, ভাই, বোন তার আরো খেপে যায়। খেপে গিয়ে নীলের মা সামনে গিয়ে নীলকে আরো বেশ কয়েকটা থাপ্পড় মারে আর বলে ওঠে, জানোয়ার কোথাকার, তোকে এই জন্য আমি পেটে ধরেছিলাম। জানি না কোন পাপের ফলে তোর মতো এক কুলাঙ্গাকে আমি গর্ভধারণ করেছিলাম। মা আমি সত্যি বলছি, আমি এসব কোনো কিছুই করিনি। ভাবি তুমি এসব মিথ্যা কথা কেন বলছো? চুপ জানোয়ার কোথাকার, একটা মেয়ে কখনো তার সতীত্ব দিয়ে মিথ্যে কথা বলতে পারে না। আর তুই কি নাচছি? তোকে আমার ছেলে বলে পরিচয় দিতেও লজ্জা করছে। এটাকে বাড়ির বাইরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আয়। আমার মৃত্যুর আগ পর্যন্ত এই জানোয়ারটার যেন মুখ না দেখি। মা সত্যি বলছি, আমি নির্দোষ, আমাকে বিশ্বাস করো তোমরা। নীলের বাবা, ভাই, বোন বলে, তোকে সবাই কিভাবে বিশ্বাস করব? নিজের চোখে যেটা দেখলাম সেটা আমরা ভুলে তোকে আমরা বিশ্বাস করব? এবারে ছেলে বলে পরিচয় দেওয়াটা আমাদের কাছে এখন লজ্জাকর হয়ে দাঁড়িয়েছে। এরকম জানোয়ার একটা কুলাঙ্গারকে এই দুনিয়াতে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে জানি না কতজনের জীবন নিতে হবে। এইসব বলে তার বাবা আরো এলোপাথরি মারতে থাকে। পুরো শরীর ফাটিয়ে ফেলেছে, বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়ছে। মা সহ্য করতে না পেরে চড়ে লুটিয়ে পড়ে নীল। তারপর সবাই সেখানে থেকে চলে যায়। নীলের ভাবি আখি একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আসলে হলোটা কি বুঝলেন না তো? চলো তাহলে ক্লিয়ার করে আসি। নীল হলো এবারই সবচেয়ে ছোট সন্তান। সবচেয়ে বড় হচ্ছে তার ভাই সাগর, তারপরে তার বোন নীলা, আর সবার ছোট নীল। নীলের বড় ভাই, বড় বোন, এমনকি তার বাবা, সবাই আয় রোজগার করতে পারে। সবাই একটা করে চাকরি আছে, অথচ পরিবারের শুধুমাত্র বেকার এই নীল। যে কারণে তার ভাবি নীলকে দেখতে পারে না, শুধু বসে বসে খায়, এদিক ওদিক বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ায়, যেটা তার মোটেও সোজা হয় না। এই জন্য সে বারবার নীলকে বাড়ি থেকে বের করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই পারেনি। তবে আজকে সে সফল হয়েছে। নিজের ছলনা ও মিথ্যে অভিনয় করে নীলকে বাড়ি থেকে বের করতে পেরে ড্রয়িং রুমের ভেতর বসে আছে আখি, এখনো কান্না করছে। অন্যদিকে প্রায় কয়েক ঘন্টা অতিক্রম হয়ে যায়, পিটপিট করে চোখ খুলে নীল। প্রচন্ড মার খাওয়ার কারণে নীলের শরীরে জল চলে এসেছে। ব্যথায় উঠে দাঁড়াতে পারে না নীল। নীল মনে মনে ঠিক করে ফেলে, অনেক হয়েছে, যে বাড়িতে নিজের বাবা মাই বিশ্বাস করে না, সে বাড়িতে থাকার থেকে না থাকাই ভালো। এই বলে নীল তার সঙ্গে করে আর কোনো কিছুই না নিয়ে বেরিয়ে পড়ে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। চলে আসে সবার চোখে অগোচরে রেল স্টেশনে। পরনা থেকে কাপড় চোপড় রক্তাক্ত শরীর নিয়ে ট্রেনের ভেতর উঠে পড়ে। ট্রেনের স্টেশন ছিল কিসমত রাশিয়া। সেখান থেকে ট্রেনে জুড়ে রওনা দেয় তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে।
ট্রেন চলছে তার আপন গতিতে, সময় যাচ্ছে তার নিজ প্রহরে। নীল এখনো অনার্স প্রথম বর্ষের ছাত্র। ট্রেন কয়েকটা ডিস্টেন্স ছেড়ে চলে আসে এক অন্য শহরে, যে শহরের নাম স্বপ্নের শহর যশোর। নীল ট্রেনে চড়েছিল আটোয়ারি উপজেলা কিসমত রসিয়ারো স্টেশন থেকে। যশোরের মাটিতে পা রাখে নীল। রাত প্রায় 3টা বেজে যায়। পুরো রেল স্টেশন নির্জন ও শুনশান। সবাই যে যার গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। রেল স্টেশনে একা বসে আছে নীল। নীল কি করবে বুঝতে পারে না, বুঝে উঠতে পারে না তার কি করা উচিত। সাথে করে একটা টাকাও নিয়ে আসেনি, শুধু রক্তাক্ত শরীরটা নিয়ে এসেছে ও বাড়ি থেকে। অন্যদিকে নীল বেঁচে আছে কিনা কেউ কোনো খোঁজ খবর নিতে যায়নি। একদিন কেটে যায়। নীল নিচে আসে না, তার বন্ধুরাও আসে না। আজ তার বন্ধুরা এসেছে সমুদ্র সৈকত বাড়িতে। সবটা শুনে হতবাক হয়ে যায়। তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। তারা নীলের রুমে যায়, কিন্তু নীল কোথাও খুঁজে পায় না। তারপর তারা নিচে চলে আসে। নিচে এসে সবাইকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ কোনো কথাই বলে না। সবাই নীলকে খুঁজতে থাকে, কিন্তু নীলকে কোথাও পাওয়া যায় না। সমুদ্র ও সৈকত এই বাড়িতে এক মুহূর্তে দেরি না করে বেরিয়ে পড়ে তাদের সকল বন্ধুদের নিয়ে খুঁজতে, কিন্তু পাওয়া যাচ্ছে না। অন্যদিকে নীল রেল স্টেশনের ওখানে এখনোই আছে। এখনো কোনো কিছু খাওয়া হয়নি, পুরো পেট ফাঁকা। খিদের যন্ত্রণা আর প্রচন্ড মার খাওয়ার জন্য শরীরের জন্য ব্যথা, জ্বর চলে এসছে। কি করবে নীল বুঝতে পারে না। অপরিচিত শহর, কার কাছে সাহায্য চাইবে বুঝতে পারে না। অবশ্যই রাত 3টায় হঠাৎ করে বেশ কয়েকটা ছেলে পুলে রেল স্টেশনের সামনে এসে থামে। ছেলেগুলোর হাতে বিভিন্ন ব্যাগ। অপর পাশ থেকে একটা গাড়ি আসে। গাড়ির ভেতর থেকে আরো কয়েকটা ছেলে বের হয়। তারপর দুই দলের ছেলে বলে ওঠে, এখানে সবকিছু আছে, পুলিশ আসার আগে এগুলো নিয়ে চলে যায়। দেখে শুনে গোনার সময় নেই। যদি একটা মাল কম পেয়েছি তো পরের বার তোর মাথাটা নিয়ে ফুটবল খেলবো, ফুটবল খেলার মাঠে। সম্পূর্ণ মাল আছে। ওকে ঠিক আছে। এবারে ছেলেগুলো যখনই চলে যেতে নিবে তখনই সেখানে উপস্থিত হয় এক ঝাঁক পুলিশ। চতুর্থ দিক থেকে পুলিশ ঘিরে ফেলে। ছেলেগুলো পালানোর পথ খুঁজে পায় না। পুলিশ এবং ছেলেগুলোর মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়। সেখানে গোলাগুলি হয় এবং বিভিন্ন জায়গা থেকে মারপিট। এক পর্যায়ে ছেলেগুলো আহত হয়, আবার অনেক পুলিশ আহত হয়। কেউ কেউ পালিয়েও যায়। পালিয়ে যাওয়ার সময় দুই দলের লিডার ছেলে এবং ছেলেটি পালিয়ে যাচ্ছিল নীলের পাশ দিয়ে। এমন সময় নীল ছেলেগুলোর পায়ে ল্যাং মেরে সাথে সাথেই ছেলেগুলো মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যায়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ বড় কর্মকর্তা নীলের পরিচয় জানতে চায়। তারপর নীল এক এক করে তার বাড়ির সমস্ত ঘটনা খুলে বলে। পুলিশ অফিসারের বড় কর্মকর্তা নীলের এরকম দুঃখের কথা শুনে নীলকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তারপর সেখানে অনেক খাওয়া দাওয়া করে, এমনকি তার হাতে কিছু টাকা দেয় আর নীলকে বলে দেয় যেন কালকে থানায় নীলের সাথে গিয়ে দেখা করে। যদি নীলের যোগ্যতা থাকে তাহলে নীলের জন্য কোনো কিছু সেই বড় পুলিশ কর্মকর্তা করতে পারে। নীল নিজের মতো করে আবার চলে আসে রেল স্টেশনে। সকাল হয়ে গেছে, চারিদিকে ফটাফট করে নীল কি করবে বুঝতে পারে না। অবশেষে নিজের পকেটে হাত দিয়ে দেখতে পায় কাল রাতে সে পুলিশ অফিসার টাকা দিয়েছিল। তা দিয়ে কোনো কিছু খেয়ে চারিদিকে ঘুরতে থাকে। এমন সময় দেখতে পায় রিক্সা ভাড়া দেওয়া হচ্ছে। নীল সেখানে একটা রিক্সা ভাড়া নিয়ে বেরিয়ে পড়ে অচেনা শহর নিজের জীবন ভর রক্ষা করার উদ্দেশ্যে। সারাদিন রিক্সা ভাড়া মারে, আবার রিক্সা জমা দিয়ে দেয়। আজকে সারাদিন ভাড়া মেরেছে 920 টাকা। 200 টাকা রিক্সা ভাড়া দিয়ে বাকি টাকা নিয়ে চলে আসতে যাবে, তখনই পেছন থেকে রিক্সা মালিক বলে ওঠে, এই যে বাবা শোনো, তোমাকে তো আমি ঠিক চিনলাম না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি শহরে নতুন এসেছো। হ্যাঁ চাচা, আমি এই শহরে নতুন এসেছি। এখানে তোমার কে আছে আর তুমি কোথায় থাকো? এখানে আমার আপন বলতে কেউ নেই, এমনকি আমার থাকার জায়গা নেই। কি বলো, তুমি চলো আমার সাথে। এখানে একটা সোসাইটি আছে, সেখানে তোমাকে একটা রুম ভাড়া দিব। আমার এখানে রিক্সা চালাবা আর মাসে আমাকে বাড়ি ভাড়া টাকা দিয়ে দিবা। ঠিক আছে চাচা, চলেন। এরপর নীল তার মালিকের বাড়িতে ভাড়া থাকে। সারাদিন রিক্সা চালায় আর নিজের মতো করে দিন কাটাতে থাকে। পরিশ্রম করতে থাকে ধীরে ধীরে। সে এরই মধ্যে সুযোগ বুঝে পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এমনকি সে পুলিশ অফিসার তাকে কনস্টেবলের চাকরি দিতে চেয়েছিল, কিন্তু নীল কনস্টেবলের চাকরি করবে না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। কারণ নীল ছোট থেকে স্বপ্ন দেখেছে সে কারোর আন্ডারে কাজ করবে না, বরং সে সবাইকে তার আন্ডারে কাজ করাবে। নীল সারাদিন অনেক পরিশ্রম করে। অন্যদিকে নীলের পরিবার পুরোপুরিভাবে ধীরে ধীরে ভুলে যেতে থাকে নীলকে। কারণ নীল পরিবারের একটা কুলাঙ্গার মনে করেন তারা। নীলের বন্ধুরা নীলকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। তারা শেষ পর্যন্ত নীলের হাত ছেড়ে দেয়। 6 মাস কেটে যায়। নীল এখন মোটামুটি একটা ব্যবসা খুলেছে। নীল এখন থেকে ভার্সিটিতেও যাবে। তাই ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য নীল রেশন রিক্সা নিয়ে রওনা দিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। রিক্সাটাকে ভার্সিটির বাইরে পার্কিং করে ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে নীল। নীলের পরনে আছে একটা লুঙ্গি, হাপা হাতা একটি টি শার্ট, খামে একাকার, চুলগুলো উস্কো খুস্কো, পায়ে সেরা স্যান্ডেল, কাঁধে লাল গামছা ঝুলানো। ঠেলে ঢালা পোশাক নিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করছে নীল। ভার্সিটির ছেলে মেয়েগুলো সবাই হা করে সেদিকে তাকিয়ে আছে। সারা শরীর দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছে। এ যেন এক হাসির পাত্র হয়েছে নীল। নীলকে যারাই দেখছে তারাই হাসছে। এমন সময় নীল মাঠের মাঝখানে দিয়ে যখন যায় প্রিন্সিপালের রুমের উদ্দেশ্যে রওনা দেবে, তখনই পেছন থেকে কেউ একজন ল্যাং মারে।
নীল লুঙ্গি পরে থাকায় তার সামলাতে না পেরে নীল পড়ে যায় কাদার মাঝে। কাদা নিয়ে পুরো শরীর ময়লায় একাকার হয়ে যায়। নীল কোনো রকমে উঠে দাঁড়ায়। নীল পেছনে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু মেয়ে হাসতে তাকে দেখে। নীল কোনো কিছু না বলেই চলে যাবে, তখনই পেছন থেকে মেয়েটি বলে ওঠে, কিরে গাইয়া, এভাবে কোথায় যাচ্ছিস? তোকে দেখতে তো এলিয়েনদের মতো লাগছে। যা বলেছিস নীলা, দেখে তো খ্যাত মনে হচ্ছে, জানি না কোথা থেকে উঠে এসেছে। আরে তন্নি, তুইও না কিছু বুঝিস না। সারাদিন রিক্সা চালিয়ে হয়তো নিজের খাওয়ার টাকা জোগাড় করতে পারছে না, এই জন্য ভার্সিটিতে এসেছে প্রত্যেকটা রুমে ঢুকে সবার সামনে হাত পেতে টাকা তোলার জন্য, যাতে দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারে, তার জন্য। হয়তো তোরা ঠিকই বলেছিস, যাই হোক অনেক মজা পেলাম কিন্তু। এই যে খ্যাত, নাম কি তোর, আর কোথা থেকে এভাবে গাইয়া হয়ে এলি? নীল কোনো কথা বলে না, কেননা নীল জানে সবাই খারাপ। সময়ের অবহেলা, লাঞ্ছনা আর বঞ্চনা করতেই পারে। যখন সময়টা আর জায়গায় ঠিক থাকে তখন সবাই কাছে আসার চেষ্টা করে। নীল চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলা আবার বলে ওঠে, এই ভার্সিটিতে আসতে হলে এই নীলার সাথে ভালো ভেবেছিলাম তোকে আজকে র্যাগিং করব, কিন্তু তোর শরীর থেকে যা গন্ধ বের হচ্ছে তাতে আমার বমি ভাব হচ্ছে। তাই আমার সামনে আর দাঁড়িয়ে না থেকে দ্রুত চলে যা। আর হ্যাঁ, মনে রাখবি আমাদের নীলা হচ্ছে পুরো ভার্সিটির একটা বাঘিনী। এই যে মিস্টার খ্যাত, তোকে আজকে ছেড়ে দিলাম। অন্য কোনোদিন হলে বুঝিয়ে দিতাম এই নীলা কি জিনিস। তোর ভাগ্য ভালো যে তুই আগে থেকে নোংরা হয়ে এখানে এসেছিস। আমি আবার নোংরা জিনিসকে পছন্দ করি না। নোংরা দেখলে বা নোংরা জিনিস ধরলে আমার গা গুলোয়। নীল আর এক মুহূর্ত দেরি না করে কাদা মাখা শরীর নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায়, কেননা শরীরের অবস্থা নাজেহাল। এই শরীর নিয়ে ভেতরে প্রবেশ করা তো দূরের কথা, বরং আশেপাশের মানুষগুলো দেখলেও ভয় পেয়ে যাবে। রাস্তা দিয়ে যখন নীল রিক্সা নিয়ে আসছিল, সবাই হা করে সেদিকেই তাকিয়ে আছে। কেউ কেউ নীলের এরকম অবস্থা থেকে ভিডিও করছিল, আবার কেউ কেউ হাসাহাসি করছিল। নীল সেদিকে ভ্রুক্ষেপ না করে রিক্সা জমা দিয়ে চলে যায় তার বস্তিতে। সেখানে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে রেস্ট নিতে থাকে। সে ভাবছে নতুন কিছু করবে। নীল তার রিক্সা জমা দিয়ে রিক্সাওয়ালা মালিকের কাছে যায়। তারপর মালিকের গ্যারাজে রিক্সা জমা দিয়ে মালিকের সাথে বেশ কিছু সময় কথা বলে। অনেকটা সময় কেটে যাওয়ার পর নীল নিজে কিছু করবে বলে মন স্থির করে। এরপর নীল বলে ওঠে, চাচা, আমি আর রিক্সা চালাতে চাচ্ছি না, এখন নিজে একটা গাড়ি কিনতে চাচ্ছি। এই তো ভালো কথা বাবা, তুমি নিজের গাড়ি কিনবে, এ তো ভালো প্রস্তাব। তা তুমি কোন গাড়ি কিনবে? চাচা, আপনার এখান থেকে যা জমিয়েছি এবং ফুটপাতে আমার ব্যবসা থেকে যা আয় রোজগার করতে পেরেছি তা দিয়ে ভাবছি এখন একটা ছোট ট্রাক কিনবো এবং ট্রাকটা ভাড়া দিব। তা বাবা, তুমি এত টাকা কোথা থেকে পেলে? একটা ট্রাক কিনতে কিন্তু অনেক টাকা লাগবে, টাকা তুমি কোথায় পাবা? চাচা, আমি ভাবছি ব্যাংক থেকে লোন নেব এবং আমার কিছু জমানো টাকা দিয়ে আপাতত গাড়িটা কিনে ভাড়া দিব, আর আমি নিজে কিছু করার চেষ্টা করব। ঠিক আছে বাবা, তাহলে তো ভালো। এরপর তারা দুজন মিলে একটা ট্রাক কিনতে যায়। হ্যাঁ, নীল আগে থেকেই ড্রাইভিং জানতো, কেননা তার বন্ধু সুমজের বাবার একটি কার ছিল যেটাতে তারা সবাই গাড়ি চালাতে শেখে। আপনাদের বলতে ভুলে গেছি, নীল সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত রিক্সা চালায়, আর বাকি সময়টা নিজের টাকা দিয়ে সঞ্চয় করা একটা ঠেলা গাড়িতে করে বিভিন্ন জায়গায় বুট, বাদাম, এমনকি চানাচুর ও ঝালমুড়ি বিক্রি করতো। তারপর নীল সেই ট্রাকটা কিনে নিয়ে আসার পর সেটা ভাড়া দেয়, একজন ড্রাইভার রাখে, আর নীল নিজের ঠেলা গাড়ি নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটির সামনে বাদাম, ঝালমুড়ি বিক্রি করতে লাগে, সাথে ফুচকা। সকাল 10টা বাজে। নীল ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। যশোর শহরে আসা তার 7 মাস হয়ে যাচ্ছে। আজকে নীল আগে থেকে একটু ভালো পোশাক ও স্মার্ট হয়ে এসেছে। ভার্সিটির ভেতর প্রবেশ করতে যাবে এমন সময় পাশ থেকে একজন নীলকে ডাক দেয়, এই যে হিরো বাবু সোনা, এদিকে এদিকে। নীল মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখতে পায় জিন্স পরা কিছু মেয়ে। না, ছেলে বুঝতে পারে না নীল। পরনে তাদের জিন্স প্যান্ট, টি শার্ট আর চোখে রঙিন সানগ্লাস, মাথায় ক্যাপ। নীল তাদেরকে কোনো রকম কথা বলার সুযোগ না দিয়েই সামনে যখনই এগোতে যাবে তখনই আবার পেছন থেকে বলে ওঠে, আরে এই ছোকরা, তোকে ডাকছি না? আমাদের কথা কি তোর কানে যায় না, নাকি কানের নিচে গিয়ে লাগাবো 2 ঘা? এবার নীল তাদের কথা শুনে সেখানে তাকায় আর বলে ওঠে, আপনার কি আমাকে ডাকছেন ভাইয়া? নীলের মুখে ভাইয়া ডাক শুনে সবাই যায় চমকে, একেবারে হকচকিয়ে ওঠে। নীলা এবার বলে ওঠে, এই এদিকে আয়, তোকে আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন তোকে দেখেছি। নীল এবার তাদের কথা শুনে সামনে এগিয়ে যায় তাদের কাছে। সামনে গিয়ে নীল দাঁড়াতেই পরপর বেশ কয়েকটা থাপ্পড় পুরো জায়গা সহ ভার্সিটিতে কেঁপে ওঠে। সকল শিক্ষক, শিক্ষার্থী সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। নীল চমকে ওঠে, আচমকা ভেবা জায়গায় খেয়ে যায়। হঠাৎ কেন থাপ্পড় মারলো বুঝতে পারলো না। নীল আবার বলে ওঠে, ভাইয়া, আপনারা আমাকে মারলেন কেন? আমি তো কোনো কিছু আপনাদের করিনি। তাহলে নীলের মুখে আবার ভাইয়া কথা শুনে
হাড়ও লাগিয়ে দেয় একটা থাপ্পড়। এবার নীল বলে হুঙ্কার ছেড়ে ওঠে, শালা আবাল কোথাকার, তুই ভাইয়া কারে ডাকিস? আমি তোর বউ লাগি, বুঝলি? হঠাৎ করে ছেলেদের ভেতর থেকে মেয়েদের আওয়াজ শুনে চমকে যায় নীল। নীল আবার বলে ওঠে, আরে ভাইয়া, তোমাদের কণ্ঠগুলো মেয়েদের মতো শোনা যাচ্ছে কেন? এই কথা শুনে নীলা এবার কিক মারে নীলের ভিন মিশনে। নীল ব্যথায় কুকড়ে ওঠে। নীলা বলে ওঠে, শালা, আমরা ছেলে নয়, আমরা মেয়ে। আর তুই তো সেই দিনের সেই খ্যাত, তাই না? সেই জন্যই তো বলি, তোকে এত চেনা চেনা লাগছে কেন? তুই সবার সামনে আমাদেরকে অপমান করেছিস ভাইয়া বলে। জল জানতো তোর সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, তুই তা না করে আমাদের ভাইয়া বলে অসম্মান করছিস। সত্যি বলছি ভাইয়া, মানে সরি আপু, আমি সত্যি বুঝতে পারিনি। চুপ বেটা খ্যাত, এত সুন্দর একটা তোর সামনে মেয়ে দাঁড়িয়ে আছে, তুই জলজান্ত একটা মেয়েকে না দেখে ভাইয়া বলে অপমান করলি। আজকে তোকে বোঝাবো, দাঁড়া। নীলা, চল মেয়েদের মতো সাজিয়ে দেই, কারণ ও আমাদের ভাইয়া বলেছে, তাই ওকে আজকে মেয়েদের মতোই সাজাবো। ঠিক বলেছিস। শোন, একটা সিগারেট জ্বালাতো, একটা টান দেই। এই বলে নীলা R15 নামের একটি বাইকের উপর বসে পড়ে। তারপর মনে সুখে সিগারেট টানতে থাকে। এটা দেখে নীলয় পুরো অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। অবাক করা এক মায়াবতীর দিকে তাকিয়ে আছে নীলার দিকে। নীল এই প্রথম যেন ভালো করে তাকালো নীলার এই রূপ, এই ধরনের রূপসী ঠোঁট দিকে মুক্ত হয়ে গেছে। মনে হচ্ছে নীল এখনই যেন ডুবে যাবে তার সেই ঠোঁটের দুটোর মধ্যে। নীলা দেখতে পায় রূপসী, অপসরী, সুহাসিনী, এমনকি খুমারি। গায়ের রং সাথে থপথপে, দুধে হালতা গায়ের রং, অসম্ভব সুন্দর, স্মার্ট, স্টাইলিশ, অসম্ভব সুন্দর দেখতে সুন্দর যা বলার বাইরে। বিশ্বের সব থেকে সুন্দরী যেন এই জিন্স প্যান্ট আর সাদা রঙের ডিম টি শার্টে যেন ধানা কাটা পরে লাগছে, তবে নীল রঙের শাড়িতে যেন এক জান্নাতি বই লাগবে। নীল এটাই দেখতেই সুন্দর, নীলা এতটাই দেখতে সুন্দর। বাইকের উপর বসে পড়ে নীলা। তারপর তন্নি একটা দামি ব্র্যান্ডেড সিগারেট বের করে টানতে থাকে। নীলা আর নীলার সাথে তাদের বান্ধবীগুলো এই দৃশ্য দেখে চমকে যায় নীল। কেননা নীল সিগারেট তো দূরের কথা, সিগারেটের ধোঁয়াও সহ্য করতে পারে না। নীল অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। নীলকে বয়ে তাকিয়ে থাকতে দেখে সবাই মুচকে আসে। নীলার কথা মতো সবাই কিছু জিনিস নিয়ে আসে। তারপর এক এক করে সমস্ত কিছু নিয়ে এসে নীলা বলে ওঠে, শোন, আবালটাকে ধর, আর হ্যাঁ, তার পরনের পোশাকগুলো খুলে ফেল, তারপর মেয়েদের মতো ওকে সাজিয়ে দে। আপু প্লিজ এমন করবেন না, দেখুন আমি কিন্তু আপনাদের সাথে কোনো ঝামেলা করিনি। কে বলছে তুই ঝামেলা করিসনি? তুই তো আমাদের ভাইয়া বলে অপমান করেছিস, এর শাস্তি তোকে পেতে হবে। আসলে সেটা তো আমি না জেনে বুঝে করেছি। আমি কি জানতাম যে আপনারা মেয়ে হয়ে ছেলের মতো সেজে ঘুরে বেড়াবেন? চান্দু, যতই তুই আজকে এখানে পটর পটর কর, তোকে আজকে ছাড়ছি না। তোকে আজকে পুরো কলেজের সামনে মেয়েদের পোশাক পরিয়ে ঘুরাবো, তুই শুধু অপেক্ষা কর। এই কথা বলে নীলের শরীর থেকে জোরপূর্বক ভাবে খুলতে থাকে তার টি শার্ট। এরপর মেয়েদের ব্রা পরিয়ে দেয়। তারপর লিপস্টিক, চুড়ি আরো অনেক কিছু পরিয়ে দিয়ে সাজিয়ে দেয়, যেন মেয়ে নয় হিজড়াদের মতো রাজা লাগছে এই মুহূর্তে নীলকে। তারপর সবাই হাসতে থাকে, কেউ ছবি তুলতে থাকে, আবার কেউ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিতে থাকে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সব জায়গায়। তো নিজের চেহারা বোঝা যায় না, কেননা তার চেহারা হাল বেহাল করে দিয়েছে। নীলা বলে ওঠে, শোন, এই ভার্সিটিতে নেক্সট টাইম আমার সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করবি না, না হলে তোর আজকে যা অবস্থা করেছি তারপর এর থেকেও ভয়ঙ্কর অবস্থা করব। নীলা সেখানে কোনো কথা না বলে কলেজ থেকে বেরিয়ে চলে আসে। আজকেও কলেজে এসে ভর্তি হতে পারলো না। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারপর কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে কলেজে ভর্তি হয়ে নেয়। নীলের কেনা ট্রাক বেশ ভালোই চলছে, শহরের ড্রাইভার রয়েছে, এমনকি সে নিজেও বিভিন্ন জায়গায় ঠেলা গাড়ি করে ঝালমুড়ি, বাদাম, চটপটি, এমনকি ফুচকা বিক্রি করছে। এরপর নীল একটা সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়। সেখানে মোবাইল সার্ভিসিং এর কাজ শেখানো হয়, বিভিন্ন কাজ শেখানো হয়। এদিকে নিজের কেনা ট্রাক ভাড়া মারতে থাকে, অন্যদিকে ফুচকা বিক্রি করে সে নিজের লেখাপড়া ও মোবাইল সার্ভিসিং এর প্রতিষ্ঠানের টাকায় পরিশোধ করতে থাকে। আর ট্রাকে আয় থেকে কিছু টাকা ব্যাংকে লোন নেওয়া, ঋণ শোধ করতে থাকে। নীল কলেজে ভর্তি হয়েছে 10 দিন। কলেজ যায়নি ব্যস্ততার কারণে। আজকে নীল কলেজের সামনে তার ঠেলা গাড়ি নিয়ে ঝালমুড়ি সহ অনেক কিছু বিক্রি করছে। এমন সময় সেখানে উপস্থিত হয় নীলা এবং তার দলবল। নীলা নীলকে দেখে তার কাছে যায় আর বলে ওঠে, কিরে, আজকে কি তুই আমাদের ফ্রিতে খাওয়াবি বলে ঠেলা গাড়ি নিয়ে আমাদের ভার্সিটির সামনে এসেছিস? নীল কোনো কথা বলে না, কারণ নীল খুব ব্যস্ত। অনেক ছেলে মেয়ে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। খাবার দিতে ব্যস্ত নীল। নীলা আবার বলে ওঠে, কিরে, আমার কথা কি তোর কানে যায় না? সেই দিনের কথা তোর মনে নেই? শোন, আমাদের সবাইকে 2 প্লেট করে ফুচকা দে। আপু একটু বসেন, আগে এদেরকে দিয়ে দিই, তারপর আপনাদের দিচ্ছি।
শোন, তাড়াতাড়ি দিবি কিন্তু, না হলে কিন্তু তোকে চোখের পানি আর নাকের জলে একাকার করে দিব। নীল আর কোনো কথা না বলে সবাইকে খাবার দিতে থাকে। তারপর নীলাও তার দলবলকে দেয়। সবাই খায় ধীরে ধীরে, ভিড় কমতে থাকে। খেয়ে দিয়ে নীলা সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে নীল বলে ওঠে, এই যে আপা, টাকা নেওয়া দিয়ে কোথায় যাচ্ছেন? টাকা দিয়ে যান। নীলের কথা শুনে নীলা সহ পুরো দল পিছনে ঘিরে নীলের দিকে তাকায়। নীলা মুচকি হেসে বলে ওঠে, কিরে, কিসের টাকা চাইছিস আমাদের কাছে? তথ্য সাহস কম না? আরে ম্যাডাম, আপনি সহ আপনাদের এখন 2 প্লেট করে ফুচকা খেলেন, তার বিল কে দিবে? খেয়েছি তো কি হয়েছে, তোকে টাকা দিতে হবে? আমরা তোকে টাকা দিব, এটা তোকে কে বললো? মানে কি আপু, আপনার সবাই এইমাত্র ফুচকা খেলেন, তো ফুচকার বিল দিবেন না? আপনাদের টাকা হয়েছে 2500 টাকা। টাকা দেবেন, তারপর এখান থেকে যাবেন। তোকে আমরা টাকা দেব না, তোর যা ইচ্ছা তুই তাই করে নে। আর হ্যাঁ, তুই তো আমাদের সবাইকে ফ্রি খাইয়েছিস, আর তোকে আমরা টাকা দিব কেন? আর তুই জানিস তুই কাদের কাছে টাকা চাইছিস? সে আপনারা যাই হন, আমার টাকা আমাকে না দিলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হবে না, বলে দিলাম। আমার পরিশ্রমের টাকা আমাকে দিয়ে এখান থেকে যাবেন। নীলের এইরকম রাগী কণ্ঠ শুনেই নীলাপেশটা রেগে যায়, গিয়ে সামনে কয়েকটা থাপ্পড় দেয়। তারপর নীলা বলে ওঠে, তোর তো দেখি অনেক সাহস বেড়েছে। দাঁড়া, তোকে বোঝাচ্ছি এই নীলার সাথে তর্ক করার পরিণাম কি হয়। সবাই এই ধরতো ওকে, সবাই গণধোলাই করব। এবার সবাই মিলে নীলকে রাস্তার পাশে গণধোলানি করতে থাকে, অনেক মারধর করে। তারপর নীলকে ছেড়ে দেয়। নীলা বলে ওঠে, আমি এখানকার ডিআইজির মেয়ে, আমার সাথে লাগতে আসবি না, না হলে ভালো করে মালিশ করে দেবো তোকে। নীল আর কোনো কথা বলে না। ক্লান্ত শরীর ও মারধর খাওয়া শরীর নিয়ে নিজের দোকানের কাছে আসে, ফ্রেশ হয়ে আবার বিক্রি করতে থাকে। আজকে নীলের মন ভীষণ খারাপ, কারণ আজকে গরিব বলে কেউ তাকে সম্মান করে না। সে নীলাকে দেখে নিবে, যে করে হোক সে প্রতিষ্ঠিত হবে। দেখতে দেখতে সন্ধ্যা 7টা বাজে। মোটামুটি চারিদিকে সন্ধ্যা হতে শুরু করেছে, প্রায় অন্ধকার নামতে শুরু করেছে। সবকিছু গুছিয়ে নীল রওনা দিয়েছে সেই বস্তির উদ্দেশ্যে। খানিকটা পথ যেতে না যেতেই এমন সময় হঠাৎ করে 10 থেকে 12 জন ছেলে তার সামনে এসে হাজির হয়। ছেলেগুলোর মধ্যে থেকে তাদের লিডার বলে ওঠে, কি রে, তুই আমাদের চাঁদা না দিয়ে এত তাড়াতাড়ি দোকান নিয়ে কোথায় যাচ্ছিস? ছেলেগুলো দেখে হিমশিম খেয়ে যায় নীল। এরপর নীল কোনো কথা না বলে ছেলেগুলো আবার বলে ওঠে, কি রে, তোকে কিছু জিজ্ঞেস করছি, তুই উত্তর দিচ্ছিস না কেন? তুই জানিস আমরা কোন দলের গ্যাং? ছেলেগুলোর কথা শুনে খানিকটা ভয় পেয়ে যায় নীল, কেননা নীল এর আগে এরকম পরিস্থিতিতে পড়েনি, আজ প্রথম পড়েছে। তাই নীল বুঝতে পারছে না তার করণীয় কি। নীল এবার মুচকি হেসে ছেলেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, জি ভাইয়া, আসলে আমি আপনাদের চিনতে পারলাম না, আর আপনারা কোন গ্যাং সেটাও আমি জানি না। আমার কেনা বেচা শেষ, তাই আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। যাচ্ছিস, ভালো কথা, যাওয়ার আগে আমাদের চাঁদা দিয়ে যা। আর হ্যাঁ, এই শহরে কোনো জায়গায় ব্যবসা করতে হলে আমাদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে, জানিস নাকি? সরি ভাইয়া, আসলে আমি তো জানতাম না। তাছাড়া আমি কাউকে চাঁদ দিতে পারবো না। আমার কষ্টের রোজগার আমি কেন এখান থেকে আপনাদের চাঁদা দিয়ে যাব? দেখ, প্রথম সবাই এরকম কথা বলে, পরবর্তীতে ভয়ে চাঁদা দেয়। আমরা চাই না তোর সাথে খারাপ কিছু করতে। শরীরটা ঠিক থাকবে, আর না হলে শরীরের এমন জায়গায় ভাঙবো যেখানে জোড়া লাগাতে অনেক সময় লেগে যাবে। ছেলেগুলোর কথা শুনে এবার খানিকটা ভয় পেয়ে যায় নীল। নীল আর কিছু বলতে যাবে, এমন সময় আবার ছেলেটি বলে ওঠে, দেখ, তোর জন্য বেশি কিছু না, তুই শুধু যা রোজগার করেছিস তার অর্ধেক দিবি আর অর্ধেক নিয়ে যাবি, এটাই এখানকার নিয়ম। নীল কোনো উপায় না পেয়ে ছেলেগুলোকে অর্ধেক টাকা দিয়ে সেখান থেকে চলে আসে, কারণ নীল এর আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি। বস্তিতে এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে সেই রিক্সাওয়ালা মালিকের কাছে যায়। তারপর সেখানে কিছু কথা বলে। অন্যদিন থেকে মোটামুটি ভালো ইনকাম করেছে তার ট্রাক থেকে। সেই টাকা নিয়ে এসে ব্যাংক থেকে নেওয়া লোন পরিশোধ করে মালিকের সাথে কথা বলার পর বেরিয়ে পড়ে তার মোবাইল সার্ভিসিং কোম্পানির উদ্দেশ্যে। সেখান থেকে সার্ভিসিং এর কাজ শিখেছে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এই 1 সপ্তাহের শেষ, নীল বিভিন্ন কাজে ব্যস্ত আছে এবং নিজের কিছু প্রতিষ্ঠান খোলার চেষ্টা করছে। সকাল 8টা বাজে। আজকে ঠিক করেছে ভার্সিটিতে যাবে। রেডি হয়ে হালকা কিছু খেয়ে সেই বাজারের সেই সেকেন্ড হ্যান্ড পোশাক পরে রওনা দিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে ঢোকার সাথে সাথে আজকেও দেখতে পাই জিন্স প্যান্ট ও সাদা রঙের একটি টি শার্ট পরা বাইকের উপর বসে একের পর এক সিগারেট খাচ্ছে সেই দিনের সেই মেয়েগুলো, যাদেরকে সে ভাইয়া বলেছিল। নীল আর সেখানে এক মুহূর্তে দেরি না করে নিজের পায়ে হেঁটে ক্লাসরুমের উদ্দেশ্যে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। এমন সময় নীলা দেখে ফেলে নীল আর বলে ওঠে, এই যে হিরো, তা হঠাৎ এইভাবে খ্যাত সেজে ভার্সিটিতে আসলি যে? আজকে আবার কোন ধান্দায় এসেছিস?
নীল কোনো কথা না বলে নীল নিজের মতো করে ভার্সিটির উদ্দেশ্যে নিজের ক্লাসরুমের দিকে রওনা দিয়েছে। পেছন থেকে নীলা আবার বলে ওঠে, আমার কথার উত্তর না দিয়ে আর একবার যদি সামনে এগিয়ে নিয়ে গেছিস তো তোর পা ভেঙে গেটের সামনে একটা কানা থালি নিয়ে বসিয়ে রাখবো বলে দিলাম। তুই জানিস না এই নীলা কতটা ডেঞ্জারাস। নীলের মুখে কথা শুনে থমকে যায় নীল। এরপর নীল সেখানে দাঁড়িয়ে থাকে। নীলকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা বলে ওঠে, কিরে কলা গাছের মতো ওখানেই দাঁড়িয়ে থাকবি নাকি আমাদের কাছে আসবি? দেখ আমি গেলে কিন্তু কানের নিচে লাগাবো 2 ঘা। নীল আর কোনো কথা না বলে পায়ে হেঁটে নীলাও তার দরবারের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর নীলা বাইকের উপর থেকে উঠে সিগারেট ধরায়, আকাশে উড়িয়ে দিয়ে মুচকি একটা হাসি দেয়। এরপর নীলের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, কয়েকদিন ধরে দেখছি তোর ভাবসাব আগের থেকে পাল্টে গেছে। পরনের পোশাক দেখতেছি বেশ ভালোই লাগিয়েছিস। এই কথা শুনে উপস্থিত থাকা সকলে হেসে ওঠে। নীল খানিকটা লজ্জা পায়। নীলা আবার বলে ওঠে, শোন, ভার্সিটিতে ঢোকার সময় আর বের হওয়ার সময় তুই সালাম দিবি। আর হ্যাঁ, এখন একটা কাজ কর, আমার এই হাতে থাকা সিগারেটটায় কয়েকটা টান দে তুই। এই কথা শুনে নীলের চোখগুলো যেন কপালে উঠে যায়, কারণ নীল সিগারেট তো দূরের কথা, সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না। নীলকে এইভাবে হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নীলা আবার বলে ওঠে, দেখ তুই নিজ ইচ্ছাই সিগারেট খাবি নাকি আমরা খাওয়াবো? দেখ আমরা খাওয়ালে কিন্তু তুই সহ্য করতে পারবি না, তার থেকে আমাদের কথা শোন, কাজে লাগবে। নীল আর চুপ থাকতে পারে না। এবার নীল সবার দিকে তাকিয়ে বলে ওঠে, আপু সরি, আসলে আমি সিগারেট খাই না, আর আমার পক্ষে এটা সম্ভব না। আমি মরে গেলেও সিগারেট খাবো না, তাই আমার কাজ আছে, আমি গেলাম। তুই খেতে না পারলে কি হবে, কিন্তু আমরা তোকে তো খাওয়াতে পারি, তাই না? আর হ্যাঁ, অন্তত আমাদের তো তোকে খাইয়ে দিতে দে। আসলে আমি সিগারেট খেতে পারি না। সিগারেট কেন, সিগারেটের ধোঁয়াও আমার সহ্য হয় না। ওকে, সমস্যা নেই, তুই আমার নিজের হাতে সিগারেট টান দিবি, ঠিক আছে? তবে তোকে সিগারেট খেতেই হবে, আর যদি না করছিস তাহলে বুঝতেই তো পারছিস তোর সাথে কি হবে। কিন্তু কোনো কিন্তু না। নীল আর কোনো উপায় খুঁজে পায় না, কারণ নীলাও তার দলের এই ভার্সিটির পুরো একটা গ্যাং, তাই তার সাথে ঝামেলা করা মানে বারবার বিপদে পড়া। নীল আর কোনো উপায় না পেয়ে নীলার হাত থেকে সিগারেটটা নিয়ে কয়েকটা টান দেয়। যখন এই সিগারেটের ধোঁয়া মুখের ভিতর ঢুকে গেছে, তখন নীল বেঝড় ভাবে কাশতে থাকে। চোখের পানি, নাকের পানি জলে একাকার করে ফেলেছে, পুরো মুখ লাল হয়ে গেছে। কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়ে। নীলের এরকম অবস্থা দেখে বেশ অবাক হয়ে যায় নীলাও ও তার দলবল। নীলের এরকম করুণ পরিণতি দেখে ভয় পেয়ে যায় নীলা ও তার দলবল। নীল কাশতে কাশতে হাঁপাতে থাকে, গলা চেপে ধরে ছটফট করতে থাকে। নীলেরা কি করবে বুঝতে পারে না। নীলা সহ সবাই ভয় পেয়ে যায়। টনি ভিডিও করছিল। নীল যখন সিগারেটে টান দেয় তখন টনি ভিডিও করছিল। নীলের এমন অবস্থা দেখে মেয়েরা কি করবে বুঝে উঠতে পারে না। নীলা ভয়ে নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়, এবার পাগলের মতো কিস করতে থাকে নীলা নীলের ঠোঁটে। এটাও ভিডিও করে ফেলে টনি। সবাই দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে। পুরো ক্যাম্পাস যেন নিস্তব্ধ হয়ে গেছে নীলার এরকম কর্মকাণ্ডে। নীল তো মুহূর্তের মধ্যে নিস্তব্ধ এক কলা গাছে পরিণত হয়েছে। পুরো মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে নীল, কেননা নীলের ভেতর থেকে সম্পূর্ণ ধোঁয়া বের করে নিজের ভেতরে নেয় নীলা। এরপর আকাশে উড়িয়ে দেয়। নীল যেন এখন প্রাণ ভরে দমে নিঃশ্বাস নিতে পারছে। অন্যদিকে নীলার এরকম কর্মকাণ্ডে সবাই সেখানে হতবাক হয়ে গেছে। হঠাৎ এমন হওয়াতে সবাই একসাথে হাততালি দিয়ে ওঠে। হঠাৎ করে হাততালিতে হুঁশ ফিরে আসে নীলার। নীলা এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারে সে কি করে ফেলেছে। নীলা সেখানে এক মুহূর্তে দাঁড়িয়ে না থেকে ভয়ে সেখান থেকে চলে যায় নিজের ক্লাসরুমে। নীলা একবার চারিদিকে তাকিয়ে লজ্জায় পড়ে যায়, কেননা পুরো ভার্সিটির ছেলে মেয়ে তার দিকে তাকিয়ে আছে। আর তন্নি এখনো ভিডিও ক্যামেরা ওপেন করে হা করে তাকিয়ে আছে নীলার দিকে। তন্নিকে এইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে নীলা বলে ওঠে, কি ব্যাপার তন্নি, তুই এইভাবে করে তাকিয়ে আছিস কেন? তাকিয়ে থাকার মতো কাজ করলে তো তাকিয়ে থাকবেই। তুই এটা কি করলি? কি করেছি মানে? তুই কি বলতে চাইছিস? শুধু বলতে না, তোকে দেখাতে চাচ্ছি। ভিডিও করে রেখেছি তোর জন্য যে তুই কি করেছিস। হ্যাঁ দেখা, আমি দেখতে চাই যে আমি কি করেছি যার জন্য পুরো ভার্সিটি এইভাবে আমার দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। এরপর তন্নি ফের ফোন থেকে সেই ভিডিওটা বের করে দেখতে থাকে। নীলাকে সব ভিডিও দেখে তো নিজেই অবাক, কেননা যে কি করে ফেলছে নিজেও জানে না। ভিডিওটা দেখে রাগের বসে তন্নির ফোনটা মারে এক আছাড়। ফোনটা মুহূর্তের মধ্যে ভেঙে একাকার। ব্যাগ থেকে একটা টিস্যু বের করে নিজের ঠোঁটগুলো মুছে থাকে। হ্যাঁ চিৎকার করে বলে ওঠে, ওই খ্যাত নীলের বাচ্চার এত বড় সাহস, ও আমাকে পুরো ভার্সিটির সামনে কিস করেছে। ওকে আমি মেরেই ফেলবো। শোন, ও তোকে করেনি, বরং তুই নিজে থেকেই ওকে কিস করেছিস। আর হ্যাঁ, ও তোকে নির্যাতন নয়, বরং তুই তাকে ইফটিজিং করেছিস। চুপ, তুই কথা বললে তোকে ওইখানে কেলাবো বলে দিলাম। আমি যখন তোকে লিপ কিস করছিলাম তখন তো সে আমাকে বাধা দিতে পারতো, কিন্তু সে তো আমাকে বাধা দেয়নি, বরং সে মজা নিয়েছে।
এর শাস্তি ওকে পেতে হবে। দেখ, যেটা হওয়ার হয়ে গেছে। এখন কি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব নাকি ডিলিট করে দেব? কি বললি শাকচুন্নি? ওই খ্যাতকে আমি কিস করেছি? এই ভিডিওটা তুই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবি? তোকে তো আজকে খেয়েছে। আরে দাঁড়া, উত্তেজিত হচ্ছিস কেন? তাই তো তোকে জিজ্ঞেস করলাম যে ছাড়বো নাকি ডিলিট করব। তোর ফোনটা তো ভেঙে ফেললাম। যাই হোক, মেমোরিটা আমাকে দিয়ে দে, আর চল বাজারে গিয়ে তোকে নতুন ফোন কিনে দিচ্ছি। থাক, তোকে আর ফোন কিনে দিতে হবে না, আর আমি নিজেই কিনে নিব। এখন ক্লাসে যাবি নাকি বাড়িতে চলে যাবি? না, আজকে আর ক্লাস করব না, বাসায় যাব। ওকে। ভার্সিটি থেকে ইয়ামা আর 15-10টা বাইক বের করে নীলা ও তার দলবল মিলে ছেলেদের মতো পোশাক পরে বাইক চলতে থাকে। ভার্সিটি থেকে কোনো রকমের ক্লাস শেষ করে নীল বেরিয়ে পড়ে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর ট্রাকে সবকিছু হিসেব বুঝে নিয়ে নিজের ব্যবসা করতে বের হয়ে যায় তার ঠেলা গাড়ি নিয়ে। আজকে যাবে যেখানে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এমনকি প্রেমিক, প্রেমিকা, বিবাহিত, অবিবাহিত সবাই সময় কাটাতে যায়। নীল সেখানে তার ঠেলা গাড়ি নিয়ে যায়। আস্তে আস্তে সবাই ভিড় করতে থাকে নীলের দোকানে। সবাই নীলকে একাই করে সবাইকে ফুচকা, ঝালমুড়ি, বিভিন্ন রকমের খাবার দ্রব্য বিক্রি করতে থাকে। দেখতে দেখতে প্রায় সন্ধে হতে শুরু করেছে। এমন সময় নীলের দোকানের সামনে একটা ইয়ামা আর 15 ব্রেক করে। নীল সেদিকে তাকিয়ে চিনতে পারে না, কেননা মাথায় তাদের হেলমেট। মাথা থেকে হেলমেট খুলে দোকানের সামনে এসে দাঁড়াতেই নীল চমকে ওঠে, কেননা সেগুলো আর কেউ না, সেগুলো হচ্ছে নীলা ও তার দলবল। নীলা মুচকে এসে বলে ওঠে, কিরে, তুই তো খুব ধুরন্ধর আর চালাক। ভার্সিটিতে আমার সাথে ওসব করার পরে হাওয়া হয়ে গেলি, তারপর থেকে তো তোর দেখা নেই। আজকে তোকে বাঘে পেয়েছি। শোন, আমাদের জন্য 2 প্লেট ফুচকা দে। দেখেন আপু, আপনাদের দিতে পারবো না, কেননা আপনারা ফকিরনি, আপনাদের কাছে টাকা নেই। কি বললি শালা খ্যাত? আমরা ফকিরনি? তুই জানিস আমাদের সম্বন্ধে? তোকে আমরা টাকা দিয়ে কিনে নিতে পারি? জানি, আপনার সম্বন্ধে আমার জানা আছে। খেয়ে দিয়ে বলবেন টাকা নেই। এই খ্যাত হাবা গোবা কোথাকার! তুই জানিস তুই কার সামনে বেয়াদবি করছিস? তুই আমাদের অপমান করছিস এতগুলো মানুষের সামনে। অপমান করছে মানে কি যেটা হয় সেটা বলেছি। টাকা থাকলে খেতে বসেন, না হলে এখান থেকে যান। নীলা বা নীলের কথাগুলো শুনে একটা হাসি দেয়। মুচকি একটা হাসি দিয়ে নীলের উদ্দেশ্যে বলে, মুচকি হেসে ওকে, ঠিক আছে, তুই 2 প্লেট ফুচকা দে। আজকে তোকে শুধু টাকা নয়, পুরো টাকা দিয়ে পুঁতে দেব। এই যে ম্যাডাম, আমাকে টাকা দিয়ে পুঁতে দেওয়া লাগবে না, শুধু আমার খাবারের ন্যায্য দাম দিলেই হবে। ওকে, ঠিক আছে, এত লেকচার না দিয়ে দ্রুত দে, তোকে তো আমি ভার্সিটিতে দেখে নিব। কথায় কথা বাড়বে বলে নীল আর কোনো কথা না বলে তারা 2 প্লেট ফুচকা দেয়। তারপর এইভাবে বেশ কয়েকটা ফুচকার প্লেট দেয়। ধীরে ধীরে প্রায় সন্ধ্যা নামতে শুরু করেছে। সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। এরপর নীল তার দোকানটা ভালো করে গুছিয়ে রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে, কেননা তাকে আবার ট্রেনিং সেন্টারে যেতে হবে ট্রেনিং করতে। নীলেরা এখনো বসে আছে। ধীরে ধীরে দোকানের ভিড় কমতে শুরু করেছে। নীল বলে ওঠে, এই যে ম্যাডাম, আপনাদের বিলটা দিয়ে দেন, আমি এখন দোকান নিয়ে বাসায় যাব। ও হ্যাঁ, তুই আমাদের কাছে টাকা পাবি তাই না? তো কত জানো তোর খাবারের বিল হয়েছে? বেশি না, শুধুমাত্র 1580 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন গেলাম। আর হ্যাঁ, বিলটা লিখে রাখিস, সুযোগ সময় বুঝে পরিশোধ করে দেব। মানে কি? মানে পরিষ্কার তোকে তো আমরা বলিনি যে তোকে আজকে টাকা দিব, তোকে বলেছি টাকা দিয়ে দেব। দেখেন ম্যাডাম, আমার টাকা এখানে না দিলে কিন্তু ভালো হবে না। টাকা এখান থেকে দিয়ে যাবেন। যদি টাকা না দেই তো তুই কি করবি? কি করব মানে? আমার মাথা গরম করবেন না, না হলে কিন্তু যা ইচ্ছে তাই করতে পারি। হ্যাঁ ঠিক আছে খ্যাত, তুই দেখা না কি করতে পারিস, আমিও দেখি। তবে রে। এই বলে নীলার রাগের মাথায় ইয়ামা 15 নীলের পছন্দের বাইকের সামনেই হেলমেটটা আঘাতই ভেঙে ফেলে। নীলা এটা দেখে রেগে মেগে একাকার। নিজের শার্টের কলার ধরে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে। চিৎকার করে বলে ওঠে, তোর মনে হয় আর এই শহরে টিকা হলো না, মরার পাকনা গজিয়েছে, তাই এই নীলা চৌধুরীর সাথে পাঙ্গা নিয়েছিস? হ্যাঁ, দেখা যাবে কি বাল করতে পারিস তোরা। কাল সকালে বুঝতে পারবি এই নীলা কি জিনিস। তোকে যদি 14 শিকের ভাত না খাইয়েছি তো আমার নাম নীলা না। এরপর নীল সেখান থেকে চলে যায় তার ভাঙা গাড়ি নিয়ে। নীল সবকিছু গুছিয়ে মাথা ঠান্ডা করে রওনা দেয় নিজের বাড়ির উদ্দেশ্যে। আজকে হঠাৎ সামনে দেখা হয় সেই ছেলেগুলোর সাথে। ছেলেগুলো নিজের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, কিরে চান্দু, একা একা এইভাবে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? আমাদের কথা কি ভুলে গেছিস? দেখ, তুই কিন্তু ভুলে গেলেও আমরা তোকে ভুলিনি, তাই তো তোর বিনা নিমন্ত্রণে চলে এলাম নিমন্ত্রণ খেতে।
নীল কি বলে ভেবে পায় না, এত কষ্ট করে রোজগার করে আর এখানকার কিনা বকাটেগুলো দল বেড়ে এসে সবকিছু লুটপাট করে চাঁদাবাজি করে নিয়ে চলে যায়। তাই নীল আগে থেকে চালাকি করে রেখেছিল। নীল এটা ভেবে মুচকে একটা হাসি দিয়ে আবার বলে ওঠে ছেলেগুলোর উদ্দেশ্যে, না ভাই, আমি কি আপনাদের ভুলতে পারি? তাছাড়া আপনাদের সাথে দেখা হচ্ছিল না, তাই চাঁদা দিতে পারিনি। আপনাদের চাঁদাটা আমি রেডি করে রেখেছি। আজকে তেমন একটা বেশি ইনকাম করতে পারি নাই, দোকানে ঝামেলা হয়েছিল তাই। দেখ, এই টঙ্কির মাথায় টঙ্কি ভেঙে খাবার চেষ্টা করবি না। এই পুরো অঞ্চলে শুধুমাত্র তোরই নাম শোনা যায়, সবচেয়ে বিখ্যাত তোরই মার্কেট। চলে আয় এই এলাকায়। তা চলে ভাই, কিন্তু আজকে ঝামেলা হওয়ার কারণে ইনকাম হয় নাই। যা ইনকাম হয়েছে তার অর্ধেক দিয়ে এখান থেকে কেটে পড়। নীলের কোনো কথা না বলে মুচকে একটা হাসি দিয়ে পকেট থেকে 200 টাকা বের করে ছেলেগুলোর হাতে দেয়, তারপর সেখান থেকে চলে যায়। আজকে নীলের প্রায় 5085 টাকা ইনকাম হচ্ছে আগে থেকে। সে চালাকি করে 200 টাকা রেডি করেছিল, বাকি টাকাটা সে লুকিয়ে রেখেছিল আলাদাভাবে। নীল চলে আসে সেই বস্তিতে। এরপর খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার ট্রেনিং সেন্টারে যায়। আজকে ট্রেনিং সেন্টারের পরীক্ষা, কারণ এতদিন সে যা শিখেছে তার একটা সার্টিফিকেট এই পরীক্ষার মাধ্যমে তৈরি হবে। নীল মোবাইলিং সিংয়ের সমস্ত কিছু কোচিং এ থাকা প্রশ্নের উত্তর ভালোভাবে খাতায় লিখে এবং মৌখিক প্রশ্নের উত্তর দেয়। রেজাল্ট দিবে কাল বিকালে। বাইরে কোথাও আড্ডা না দিয়ে সোজা চলে আসে নীল তার সেই বস্তি ওয়ালা রিক্সা মালিকের রমজান চাচার কাছে। সেখানে এসে তো নীলা পুরো মাথা বিগড়ে যায়, কেননা চমকে যায় নীল, আতঙ্কে পড়ে যায় নীলা, কেননা পুরো জায়গা শুনছেন ভেঙে চুরে একাকার করে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। শুকনো বালু মাটিতে যেন রক্তের তাজা রক্ত গন্ধ মরিয়া হয়ে উঠেছে, কেননা পুরো জায়গাটা জুড়ে রক্তে রক্তাক্ত হয়ে গেছে। তাই তো আতঙ্ক নিয়ে সামনে তাকিয়ে নীলা অবাক, কেননা রক্ত মাখা শরীরে মাটিতে ছটফট করছে মৃত্যুর যন্ত্রণায় রমজান চাচা। নীল চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে বলে ওঠে, চাচা তোমার এটা কি হয়েছে? চাচা তোমাকে কে মারলো চাচা? রমজান চাচা আর কোনো কিছু বলতে পারে না, কেন ব্যথায় পুরো শরীর ক্লান্ত হয়ে পড়েছে। নীল আবার বলে ওঠে, চাচা কি হলো চাচা, একবার বলো, তোমাকে কে মেরেছে চাচা? খোদার কসম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। রমজান চাচা কোনো কথা বলতে পারে না। অবশেষে রমজান চাচা হাজারো ব্যথা নিয়ে হাজারো যন্ত্রণা নিয়ে নীলের হাতটা ধরে বলে ওঠে, বাবা, ওরা খুব কুখ্যাত সন্ত্রাসী। ওরা হচ্ছে এই শহরের টোকাই, এই শহরের চাঁদাবাজি করে। এই যে ওদের ছবি। নীল চাচার হাত ধরে ছবিগুলো নিয়ে পুরো অবাক হয়ে যায়, কারণ এগুলো তো সেই ছেলেগুলো এই প্রতি সময় রাস্তায় বাধা দিয়ে তার কাছ থেকে জোরপূর্বক চাঁদা নিত। নীল এবার পুরো ঘটনা বুঝে গেছে। নীল কিছু বলতে যাবে, তার আগে আবার রমজান চাচা বলে ওঠে, বাবা, ওরা আমাকে মেরে ফেলছে। আমি ওদের চাঁদা দেই নাই বলে ওরা আমার সম্পত্তি ও জায়গা দখল করতে এসেছিল। আমি বাধা দেওয়াতে আমাকে ছুরি দিয়ে আঘাত করে। আমার এই সম্পত্তিগুলো রক্ষা করিস। আমার পরিবারে তেমন কেউ নেই, সবাই বিদেশে থাকে। তাই আমার এই কষ্টের সম্পদগুলো তুই কোনো একটা এতিমখানায় দিয়ে দিস। ঠিক আছে চাচা, আমি আপনাকে কথা দিলাম, আপনার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। রমজান চাচা আর কোনো কিছু বলতে পারে না, তার আগে শেষ নিঃশ্বাস সেখানে ত্যাগ করে। এরপর নীল সেখান থেকে চলে যায়। এরপর এলাকার কিছু মুরব্বী মানুষকে নিয়ে রমজান চাচার দফন কাফন শেষ করে সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। নীল ভীষণ ভেঙে পড়ে, কেননা এই অচেনা শহরে প্রথমেই রমজান চাচা তার পরিচয় হয়েছিল, আর আজকে কিনা সেই মানুষটা তাকে এই পৃথিবীতেই নেই। নীলের খারাপ লাগছে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এই 2 দিন নীল বাসার বাইরে যায়নি, বাসার ভেতরেই ছিল। রমজান চাচা সবকিছু বিক্রি করে দিয়ে ভালো একটা এতিমখানা তৈরি করে সেখানে ছেলে মেয়েদের দেখাশোনার দায়িত্ব নিয়েছে নীল। এদিকে নীলের কারিগরি মোবাইল সার্ভিসের পরীক্ষা সার্টিফিকেট দেওয়া হয়েছে। নীল সহ প্রায় 70 জনের মতো ফার্স্ট হয়েছে। এরপর নীল নিজে একটা মোবাইল সার্ভিসিং এবং মোবাইল কোম্পানি তৈরি করে সেখানে 70 জনকে নিয়ে কাজ করতে থাকে। অন্যদিকে নীল ব্যাংকের সমস্ত টাকা পরিশোধ করে ফেলেছে। ছোট কোম্পানিতে নীল সহ সবাই মোটামুটি ভালোই পরিশ্রম করছে। নীল নিজে মোবাইল ফোন তৈরি করেছে, এমনকি নিজের মোবাইল সার্ভিসিং এর কাজও করছে। কোম্পানি তেমন বড় না হওয়ায় নীল এখনো ঠেলা গাড়ি নিয়ে বাদাম বিক্রি করছে। আজকেও নীল বাদাম বিক্রি করতে বের হবে। এর আগে নীল কিছু ধারালো অস্ত্র একত্রিত করে কামারের দোকানে যায়। সেখানে গিয়ে বলে ওঠে, এই যে চাচা, এই লোহাগুলো দিয়ে আমাকে একটা বড় রামদা তৈরি করে দিন, যেটাই প্রচন্ড ধার থাকবে, যেন এক কোপে 3 কলা গাছ কাটতে পারে। নীলের কথা মতো কামার সমস্ত লোহা নিয়ে একত্রিত করে নীলের কথা মতো একটা রামদা তৈরি করতে থাকে। দেখতে দেখতে রামদা তৈরি হয়ে যায়, অনেক ধারালো একটা রামদা। কামারকে কিছু টাকা দিয়ে বেরিয়ে পড়ে নীল সেখান থেকে। এরপর নিজের গাড়িতে করে রামদা ভালো করে লুকিয়ে নিয়ে বেরিয়ে পড়ে বাদাম বিক্রির উদ্দেশ্যে। অন্যদিকে নীলা এবং তন্নি থানায় কমপ্লেন করে নীলের নামে, কারণ নীলের বাবা একজন ডিআইজি। 2 দিন ভার্সিটি পরে যায় নীলের খোঁজ নিতে, কিন্তু নীলের ঠিকানা না জানায় নীলকে খুঁজতে খুঁজতে তার বেশ অসুবিধা হচ্ছে। নীল বিভিন্ন পার্ক এবং বিভিন্ন ভার্সিটির সঙ্গে বাদাম বিক্রি করতে থাকে। দেখতে দেখতে বেশ অন্ধকার হতে শুরু করেছে। রাত 8টা বেজে যায়। সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে নীল বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে, কারণ সেখান থেকে তাকে যেতে হবে তার মোবাইল সার্ভিসিং এ।
গ্রুপ অ্যান্ড কোম্পানির উদ্দেশ্যে। নীল আজকে যে শহরে ঢুকেছিল সেই শহর থেকে বের হয়ে মেইন শহরে আস্তে আস্তে 7-9টা বেজে যায়। নীল নিজের মতো করে ঠেলা গাড়ি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। এমন সময় পেছন থেকে কেউ ডাক দিয়ে বলে ওঠে, কি রে, তোকে কি বলেছিলাম মনে নেই? তোকে যে বলেছিলাম রাস্তার ওই দিক কোথাও দেখলে সালাম দিবি আর আমাদের চাঁদাটা দিয়ে যাবি, তা না করে তুই লুকিয়ে কোথায় যাচ্ছিস? নীল উপরোক্ত কথাগুলো শুনে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় ছেলেগুলো চাঁদা তুলে এবং ছবিতে এদের ছবি ছিল যেগুলোর রমজান চাচাকে মেরেছে। রমজান চাচার মৃতদেহটা যখন নীলের চোখের সামনে ভেসে ওঠে তখন চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করে। নীল রেগে মেগে একাকার। তবে নীল নিজেকে শান্ত করে মুচকি এসে ছেলেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, না আসলে ভাই আপনাদেরকে খুঁজছিলাম কয়েকদিন ধরে, কিন্তু আপনাদের খুঁজে পাচ্ছিলাম না। কি রে, তুই কি বলছিস? কোনো সুযোগ নেই, হাতছাড়া করবি না? তোর মুখে আজকে কেমন যেন অন্য কথা শুনছি। হ্যাঁ, কেননা এতদিন শুধু তোদেরকে চাঁদা দিতাম, কিন্তু আজকে শুধু চাঁদা না, চাঁদার সাথে তোদের ডিসকাউন্ট দিব। কি রে, তোর সাহস দেখতে দিন দিন বেড়েই যাচ্ছে। তুই আমাকে তুই কারি করছিস। এখন তো শুধু তোকে তুই ক্যারি করেছি, এরপর সাহস কাকে বলে সেটা প্র্যাকটিক্যালি বোঝাবো। টনি হান্দির পোলাটারে ধর, ওরে আজকে বোঝাবো এই লিডার কি জিনিস। নীল ছেলেগুলোর মুখে এই কথা শুনে মুচকে একটা হাসি দেয়। কয়েকটা ছেলে যখনই নীলকে ধরতে এগিয়ে আসবে তখনই নীল তার গোপন স্থানে থেকে সেই বড় রামদাটা বের করে পরপর দুইজনের হাত ও 4 হাত কেটে ফেলে। ছেলেগুলোর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, ব্যথায় চিৎকার করতে থাকে। ছেলেগুলোর এরকম কোন অবস্থা দেখে চমকে ওঠে তাদের লিডার। ছেলেগুলো লিডারের গলা শুকিয়ে গেছে। হঠাৎ চোখে নিমেষে এমন ঘটনা হয়ে যাওয়াতে থমকে যায় পুরো জায়গাটা। দুটো ছেলের এরকম করুণ অবস্থা দেখে আরো বেশ কয়েকটা ছেলে সামনে এগিয়ে আসে। নীল তাদের সাথেও মোকাবেলা করতে থাকে। হেলো পাঠিয়ে ছেলেগুলোকে কোপাতে থাকে। কলা গাছের মতো প্রায় কয়েক টুকরো করে ফেলে ছেলেগুলোকে। ক্ষতবিক্ষত খণ্ড খণ্ড দেহগুলো ছেলেগুলো রাস্তার উপর পড়ে থাকে। ছেলেগুলোর এরকম ক্ষতবিক্ষত শরীর দেখে তাদের লিডার ভয়ে কাঁপতে শুরু করেছে। ভয়ে গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। কি করবে লিডার বুঝে উঠতে পারে না। নীল পাগলের মতো উচ্চস্বরে হাসতে থাকে, কেননা যেখানে নীল এই শহরে একটা ইঁদুর ছিল সেখানে আজকে সে সিংহ হয়েছে। সে লিডার কিনা তার কাছে চাঁদা চাইতো, আজকে সেই লিডার তার সামনে ভয়ে কাঁপতে শুরু করেছে। এটা দেখে নীল বেশ খুশি হয়েছে। শুধু খুশি নয়, মহা খুশি। লিডার বলে ওঠে নীলের উদ্দেশ্যে, এই কে তুই? আর এভাবে আমার দলের ছেলেগুলোকে মারছিস কেন? তুই কি পুরোপুরি পাগল হয়ে গেলি নাকি যে আমার দলের ছেলেগুলোকে মারছিস? তোর কিন্তু প্রাণের বাঁচবি না, এ প্রাণ তোকে মরতে হবে। চুপ শালা শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা কোথাকার! তোর সাহস হয় কি করে? তুই এই শহরে চাঁদাবাজি করবি আর রুখে দাঁড়াবার মতো কেউ থাকবে না। দেখ, সময় আছে, কিন্তু এখনো সময় আছে। নিজের মৃত্যুটা তুই ডেকে আনিস না, ভালোভাবেই এখান থেকে চলে যা, তোকে আমি মাফ করে দিব। এই কথা শুনে নীল দৌড়ে গিয়ে এক কোপে লিডারের শরীর থেকে তার হাতটা আলাদা করে ফেলে। লিডার নামে ছেলেটি ব্যথায় রাস্তার মাঝেই বসে পড়ে। নীল হাসতে থাকে, চতুর্পাশ দিয়ে একটা গোল বৃত্ত এঁকে দেয়। এরপর নীল বলে ওঠে, তোর শরীরটাকে এখানে টুকরো টুকরো করে গরুর মাংসের মতো পিস করে রেখে যাব, রাস্তার কুত্তাদের ভক্ষণ হওয়ার জন্য। কথাটা বলে লিডারকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শরীর থেকে ক্ষত বিক্ষত করে ফেলে। অস্তিত্বহীন দেহটাকে রাস্তার মাঝে শুইয়ে দিয়ে তাদের ওপর লাল কাপড় ফেলে দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় নীল। এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 11টার দিকে নিজের কোম্পানির উদ্দেশ্যে রওনা দেয়। কোম্পানিতে মোটামুটি ভালোই কাজ চলছে। এর মধ্যে প্রায় নতুন কয়েকটা অ্যান্ড্রয়েড ফোন বের করেছে। মার্কেটে কয়েকদিনের মধ্যেই সেগুলোকে সাপ্লাই দিবে। নীল অন্যদিকে মোটামুটি ট্র্যাক থেকে ভালো ইনকাম হচ্ছে। চলুন, গল্পের এদিকটা তো অনেক শুনলাম, এখন গল্পের অন্য দিকটা শুনে আসি। নীলের পরিবার, যেখানে নীলের মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিয়েছিল তার পরিবারের কারণে। নীলকে তার বন্ধুরা অনেক খোঁজার পরেও নীলের কোনো খোঁজ খবর পায় না। এদিকে নীলের কোনো খবর পাচ্ছে না। নীলাকে প্রায় পুরো পরিবার ভুলে গেছে বলেই চলে। কিন্তু মিথ্যে বেশি দিন চাপা থাকে না, একদিন বের হয়ে আসে। ঠিক তেমনই তার ভাবির ছলনাও মিথ্যের পর্দা ফাঁস হয়ে যায় পুরো পরিবারের সামনে। নীলের ভাবি একদিন ফোন করে হঠাৎ করে তার পুরনো ভার্সিটি লাইফের বান্ধবীর সাথে কথা বলছিল। তখনই তার ভার্সিটি লাইফের বান্ধবী বলে ওঠে, এই আখি, আমি শুনেছিলাম তোর ছোট দেবরটা নাকি তোর সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, পরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর নাকি কোনো খোঁজ খবর পাসনি। আর কার কথা বলছিস? ওই নীলবাদুর কথা, যেটা শুধু খেতো আর বসে বসে থাকতো? মানে কি? আমি তো কোনো কিছুই বুঝলাম না, একটু খুলে বল তো শুনি। সবকিছু আমি পরিকল্পনা করে করেছি।
আমি মিথ্যে বলে ওকে ফাঁসিয়ে এই বাড়ি থেকে বের করেছি, নয়তো এত বড় একটা ধামড়া নাদান ফুলা বাড়িতে শুধু বসে বসে খাইতো, না কোনো ইনকাম না কোনো বাড়ির কাজ করতো। তোর কি হয়েছে? ও তো ওর ভাই, ওর বোন, ওর বাবা মা টাকা দিয়ে খেত, তাতে তোর কি সমস্যা ছিল? ওই নীল কুত্তাটা বাড়িতে শুধু বসে বসে খেত, আমরা সবাই কাজ করে খেতাম, ওকে শুধু শুধু কেন বসিয়ে খাওয়াবো? তাই একদিন মিথ্যা বলে ছড়ানো করে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ির সকলের সামনে ওকে ছোট করে বের করে দিয়েছি বাড়ি থেকে। এরপর কোথায় গেছে আর জানি না, কোনো খোঁজ খবর পাইনি, হয়তো এতদিনে কোথাও মরে পচে গেছে। কেননা আজকে তো প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে যাচ্ছে বাড়ি থেকে চলে যাবার। ছি আখি, তুই এত খারাপ, এত নিচু মনের একটা মেয়ে। আমি জানতাম না। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা যা, তোর সাথে যে আমাকে কথা বলতেই হবে তা তো আর নয়। তাই ভাবি আরো কিছু বলতে যাবে, হঠাৎ করে দরজার ওপাশ থেকে সমস্ত কথা শুনেই দরজার আড়াল থেকে বের হয়ে আসে নীলের বড় ভাই সাগর। সাগরকে দেখে চমকে ওঠে আখি, ভয়ে আখির গলা শুকিয়ে যায়, কি করবে বুঝতে পারে না। সাগর আর এক মুহূর্ত দেরি না করে বেশ কয়েকটা থাপ্পড় মারে আখির গালে। আখি থাপ্পড় খেয়ে খাটের ওপর গিয়ে ছিটকে পড়ে। এরপর সাগর আখির চুলের খোপা ধরে টানা হিচড়া করে নিজের ড্রয়িং রুমে নিয়ে যায়। এরপর সেখানে নিয়ে আরো বেশ কয়েকটা থাপ্পড় মারে। বউকে মারছে দেখে সাগরের মা বলে ওঠে, কি রে সাগর, তুই এভাবে বৌমাকে মারছিস কেন? কেন তোর তো দেখছি সাহস বেড়ে গেছে। মা, আমার না সাহস ওর বেড়েছে, ওর জন্য নীল আমাদের কাছ থেকে অনেক দূরে। হঠাৎ করে নীল নামটা শুনে সবাই চমকে ওঠে, কারণ প্রায় বিগত 2 থেকে 2.5 বছর পর কেউ এই নীলের নামটা এই বাড়িতে উচ্চারণ করলো। নীলকে প্রায় সবাই ভুলে গিয়েছিল। সাগর আবার বলে ওঠে, এই কাল নাগিনীর জন্য আজকে আমার ভাই আমাদের থেকে অনেক দূরে। এর কথা মিথ্যা ছলনার জন্য আমরা সবাই নীলকে ভুল বুঝে বাইরে বের করে দিয়েছিলাম। মানে কি? আমি তো কোনো কিছুই বুঝলাম না, খুলে বলতো। এরপর সাগর এক এক করে সমস্ত ঘটনা খুলে বলে। সবটা শুনে তার শাশুড়ি মা আরো বেশ কয়েকটা থাপড় মারে আখিকে। সাগর বলে ওঠে, শোন, তুই একটা কাল নাগিনী, তোকে আমি ডিভোর্স দেব যদি আমার ভাই বাড়িতে না ফিরে। আর যতদিন না আমার ভাই বাড়িতে ফিরছে ততদিন তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। সাগর আর কোনো কথা না শুনে আখিকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর আখি কান্নাকাটি করতে থাকে অনেক, তারপরও তাকে বাড়ির ভেতরে ঢুকতে দেয় না। আখি আর কোনো উপায় না পেয়ে নিজের বাপের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর সেখানেও আখিকে অনেক গালাগাল ও মারধর করে। এরপর থেকে সবাই নীলকে খুঁজতে থাকে পাগলের মতো। নীলের বাবা মা তো কান্নায় ভেঙে পড়ে, নীলের মা তো অসুস্থ হয়ে পড়ে নীলের জন্য, কেননা নীল সবচেয়ে পরিবারের ছোট সন্তান এবং সবচেয়ে আদরের। মিথ্যা অপবাদে অকর্ণের ছেলেটিকে বের করে দেওয়ার কারণে আজকে তারা সবাই মিলে কান্না করছে। অন্যদিকে কাজের ব্যস্ততা ও সময়ের অভাবে ভার্সিটিতে তেমন আসতে পারে না নীল। আজকে নীল ভার্সিটিতে এসেছে, তবে আগের পোশাকে নয়, বেশ ভালো দামি পোশাক পরে এসেছে। আগের থেকে স্মার্ট হয়ে এসেছে, তাই চিনতে পারে না সবাই। অবাক হয়েছে নীলা, নীলকে রেখে বলে ওঠে, কি রে খ্যাত, আজকে এত স্মার্ট হয়ে এসেছিস? তা কোনো শোরুম থেকে বা শপিং মল থেকে এই পোশাকগুলো চুরি করে এনেছিস নাকি? তোকে আজকে সুযোগ পেয়েছি, সেদিনের পর থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছিলাম না। চুরি করা আমাদের স্বভাব নয় বা কারো হক মেরে দেওয়া, এসব বড়লোক বাবার দোলালি মেয়েদের কাজ, যারা অন্যের খাবারকে টাকা না দিয়ে সেখান থেকে চলে আসে পালিয়ে। দেখ, তুই কিন্তু আমার সাথে তর্কে গিয়ে ভালো করছিস না। তোর কপালে এমনিতেই দুঃখ আছে, এরপর যদি আমার সাথে তর্ক করেছিস তাহলে তোর কপালটা শুধু দুঃখ নয়, খারাপে পরিণত হবে। নীল কোনো কথা বলে না, নিজের ক্লাসরুমে চলে যায়। ক্লাসে মাত্র প্রবেশ করেছে, হঠাৎ করে ক্লাসের সামনে কয়েকজন পুলিশ এসে দাঁড়ায়। তাদের মধ্যে থেকে পুলিশ বলে ওঠে, এখানে নীলকে? নীল যদি থেকে থাকো বের হয়ে আসো আর আমাদের সাথে থানায় চলো। আমি নীল? এটা থানায় চল, শ্বশুর বাড়ি গিয়ে ভালো করে আপ্যায়ন করবো তোকে, গেলেই বুঝতে পারবি ডিএজির মেয়ের সাথে বেয়াদবি করার পরিণামটি কি। এই বলে নীলকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে গাড়িতে করে থানার উদ্দেশ্যে নিয়ে যায়। থানার ভেতর নিয়ে গিয়ে থানার হেড অফিসার একটা ফাইল পড়ছিল, যার কারণে মুখ দেখা যায় না। কনস্টেবল গিয়ে বলে ওঠে, স্যার, এই সেই ছেলে যে আপনার মেয়েকে বিরক্ত করতো। কথা শুনে অবাক হয়ে যায় লোকটি। তারপর লোকটি ফাইলটা রেখে সামনে তাকাতেই অবাক হয়ে যায় দুজনকে দেখে। নীল তো ওই পুলিশ অফিসারকে একে অপরকে দেখে বিস্মিত, কেননা তারা আগে থেকেই একে অপরকে চিনত। পুলিশ অফিসারটি বলে ওঠে, আরে নীল, তুমি এখানে কি করছো? আর এর নামে আপনার মেয়ে মামলা করছে থানায় এসে। তাই নাকি? তুমি এখান থেকে যাও, আমি দেখছি ব্যাপারটা। নীল, এসব কি শুনছি আমি তোমার ব্যাপারে? আমি তো ভাবতাম তুমি এমন নও। স্যার, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা ছেলে, দুবেলা দুমুঠো খেতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। আর আপনার মেয়ে কিনা
আমাদের মতো গরিব ছেলে মানুষদের উপরে অত্যাচার করে? এরপর নীল সমস্ত ঘটনা খুলে বলে ডিআইজিকে। ডিআইজি শব্দ শুনে বেশ লজ্জিত হয় পুলিশ অফিসার, বলে ওঠে, সরি বাবা, আসলে আমি তোমাকে ভুল বলেছিলাম। সত্যি আমার মেয়েটাকে একটু বেশি আদর ও ভালোবাসা দিয়ে বড় করেছি, তো তাই সে এমন হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তুমি কি করছো এখন? তোমাকে পুলিশের চাকরি দিতে চাইলাম, তুমি বললে করবা না, এখন কি করো? সত্যি কথা বলতে তেমন কিছু করি না স্যার। ছোট্ট একটা ট্রাক আছে, এর পাশাপাশি মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার পর নিজে একটা মোবাইল কোম্পানি দিয়েছি। যে কোম্পানিটা নতুন, ফোন প্রায় কয়েক হাজার মার্কেটে তুলতে চলেছি। ভাবছি আজকে সন্ধ্যায় একটা রেস্টুরেন্ট উদ্বোধন করব। ও মাই গড, সত্যি তুমি করে দেখিয়েছো। তোমার কথার সাথে তোমার কাজের মিল আছে। চাকরি নয় বরং ব্যবসা করে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করছো। অবশ্যই তুমি সাকসেস হবে। তোমার কোম্পানি আর রেস্টুরেন্টের নাম? শুধু একটা কোম্পানি, এবং কোম্পানিটা এখনো ছোট। কোম্পানির নাম হচ্ছে আপনার নীল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। রেস্টুরেন্টের নাম হচ্ছে ইটালিয়ান 5 স্টার রেস্টুরেন্ট। আপনার দাওয়াত থাকলো, আজকে রেস্টুরেন্টে উদ্বোধন করব, আপনি অবশ্যই আসবেন। এরপর নীল আর কোনো কথা না বলে থানা থেকে বেরিয়ে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। ভার্সিটিতে সোজা নিজের বাড়িতে চলে যায়। হ্যাঁ, নীল এখন আর বস্তিতে থাকে না, এখন শহরে নিজের একটা ছোট্ট বাড়িতে থাকে, যেখানে নীল নিজে একটা বাড়ি ভাড়া নিয়েছে। সময় করে এতিমখানা ছেলে মেয়েদের সময় দেয়, এর পাশাপাশি নিজের কাজেও মন দেয়। আগে বাদাম বিক্রি করতে, এখন বাদাম বিক্রি করে না, নিজের কোম্পানির হাল ধরেছে সে। নীল তো রেস্টুরেন্টটা উদ্বোধন করে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। নীল সহ তার কিছু বন্ধু রেস্টুরেন্টে এসেছে, নীল সেখানেই ছিল। নীল এখন কোটিপতি বিজনেসম্যান, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি অনেক কিছুই মালিক। কোম্পানিটা আগের থেকে অনেক বড় হয়ে গেছে। এখন শুধু তার একটা কোম্পানি নয়, প্রায় 64টি জেলার মধ্যে প্রায় 35টি জেলায় তার কোম্পানি আছে, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট আছে। নীলা খাবার অর্ডার দেয়, ওয়েটার খাবার নিয়ে আসে। এমন সময় নীলা ও তার বন্ধুরা গায়ে ভুলবশত পানির গ্লাস পড়ে যায়। এটা দেখে সেখানকার একটা ছেলে পরপর বেশ কয়েকটা থাপড় মারে ওয়েটারকে। এই দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে দেখছিল নীল। নীল খুব সাধারণ পোশাক পরে রেস্টুরেন্টে এসেছিল। কেউ জানতো না যে নীল হচ্ছে রেস্টুরেন্টের মালিক। নীল সেখানে এসে দাঁড়ায়, এরপর বলে ওঠে, আপনি ওকে থাপ্পড় মারলেন কেন? কি রে ফকিন্নি খ্যাত কোথাকার, তুই এত বড় রেস্টুরেন্টে ঢোকার সাহস পেলি কোথা থেকে? আর ওকে কেন থাপ্পড় মেরেছে সেটা তোকে বলতে যাবো কেন? ম্যাডাম, আমি জিজ্ঞেস করেছি ওকে থাপ্পড় মারার কারণটা কি। বাড়তি কথা আমি পছন্দ করি না। ওকে তো শুধু থাপ্পড় মেরেছি, আমি হলে তো জুতা দিয়ে মারতাম। ওর সাহস হয় কি করে আমাদের এত দামি পোশাকে পানি ফেলার? এ কথা শুনে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে নীল সেই ছেলেটার গালে। থাপ্পড় খেয়ে হতবাক হয়ে যায়। এরপর নীল বলে ওঠে, গেট আউট। তোর সাহস হয় কি করে আমাদের গায়ে হাত দেওয়ার? তোকে যদি শেষ না করে দিয়েছি, আমার নাম নীলা না। তোরা এখান থেকে বের হবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করব? এই রেস্টুরেন্টের মালিক সহ ম্যানেজারকে দেখে নিব। এরপর ওখান থেকে বেরিয়ে পড়ে তারা সবাই। নীল বলে ওঠে, আমার এমন কোনো কাস্টমারের প্রয়োজন নেই যে কাস্টমারগুলো আমার স্টাফের উপর হাত তোলে। ম্যানেজার, তোমাকে সতর্ক করলাম, আমার কোনো স্টাফদের যদি অসম্মান হয়েছে তোমার চাকরি থাকবে না। নীলের এরকম ভালো ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই নীলের জন্য হাততালি দেয়। পরিবারের সবাই নীলকে খুঁজতে থাকে। নীলের কোনো খোঁজ খবর পায় না। নীল আজকে কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি ধন সম্পদ, অনেক সম্পদের মালিক সে। নীলের নাম, সুনাম, সম্মান, খ্যাতি ছড়িয়ে পড়ে বিভিন্ন টেলিভিশন এবং সংবাদ খবরের কাগজে নীলকে নিয়ে সমালোচনা। কেননা নীল 0 থেকে 100 পরিণত হয়েছে, 0 থেকে হিরো হয়েছে। তাই সে সকল বেকার ছেলে মেয়ের এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ওদিকে নীলা যে ছেলেটাকে ভালোবাসত, সে ছেলেটা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাবা মায়ের একমাত্র সন্তান নীলা। এর জন্য নীলার বাবা ডিআইজি সাহেব মেয়ের কথায় রাজি হয়ে যায়। ধুমধাম করে বিয়ের আয়োজন করেছে নীলার বাবা। নীলার এখনো অহংকার কমেনি। নীলার বিয়েতে দেশের সবচেয়ে বড় বিজনেসম্যানদের দাওয়াত করেছেন ডিআইজি সাহেব, মানে নীলকে দাওয়াত করেছেন। বিয়েতে অনেক মানুষ, ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। নীল রওনা হয়েছে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। নীলের সামনে পেছনে প্রায় 30টি গাড়ি, যেখানে প্রত্যেকটা গাড়িতে নীলের 4টা করে সিকিউরিটি গার্ড আছে। নীল একটা লাল রঙের BMW করে রওনা দিয়েছে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে নীল যাচ্ছে, সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। বিয়ে বাড়ির গেটের সামনে এসে এক এক করে থামে গাড়িগুলো। বডিগার্ডগুলো দৌড়ে গিয়ে নীলের গাড়ির দরজা খুলে দেয়। মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ি ছড়িয়ে পড়ে দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান নীল চৌধুরী বিয়ে বাড়িতে এসেছে। খবরটা শুনে সবাই সেদিকে
নীল চৌধুরীকে দেখতে ভেঙে যায় হিরোদের স্টাইলে। গাড়ির ভেতর থেকে সর্বপ্রথম এক পা বের করে, এরপর এক হাত, বাকি অংশ সবশেষে নিজের মুখটা বের করে। নীলের পরনে আছে কালো রঙের কোট, সাদা রঙের টি শার্ট, চোখে রঙিন সানগ্লাস, পায়ে কালো কেটস এবং দামি কালো প্যান্ট, মুখে চাপ দাড়ি। মুখের সৌন্দর্য মায়া অসম্ভব সুন্দর, উজ্জ্বল ফর্সা গায়ের রং, কেউ চিনতে পারবে না নীলকে। নীল এবার পরনে থাকা সানগ্লাসটা ফেলে খোলার সাথে সাথে নীলকে দেখে সবাই চমকে যায়। নীলা সহ সবাই হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলকে দেখে, কেননা নীল তো শুধু কোটিপতি নয়, স্মার্ট নয়, হ্যান্ডসাম নয়, পুরো বিদেশিদের মতো রাজকুমার লাগছে। সিনেমার হিরোদের স্টাইলে বডিগার্ড নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। নীলের সামনে দুজন বডিগার্ড, তারপর নীল, তারপর বাকি সব বডিগার্ড এমন ভাবে আসছে যেন চোখ তুলে শুধু তাকিয়ে থাকে। এই মুহূর্তে যেন কেউ চোখের পাতাও ফেলছে না। নীলকে এই জায়গায় দেখে সবাই অবাক। নীলা কি বলবে, ভাষা হারিয়ে ফেলেছে। নীল সামনে এসে দাঁড়াতেই ডিএজি সাহেব বলে ওঠে, তোমার মতো একজন ব্যস্ত মানুষ আমার মেয়ের বিয়েতে এসেছে। হঠাৎ করে নীলার হবু স্বামী চিৎকার করে বলে ওঠে, বাবা, সেদিন এই ছোট লোকটা রেস্টুরেন্টে আমাকে থাপ্পড় মেরেছিল, একে তো আজকে এখানেই মেরে ফেলবো। নীল এটা শুনে মুচকে একটা হাসি দেয়। নীলার হবু স্বামী যখনই মারতে যাবে তখনই তার বাবা ছেলেটাকে থামিয়ে দেয়, বেশ একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে ওঠে, জানোয়ার কোথাকার, তুই জানিস উনি কে? মাপ চা ওনার কাছে। উনি হচ্ছে বাংলাদেশের টপ এবং সবচেয়ে সেরা বিজনেসম্যান, মানে হচ্ছে নীল চৌধুরী। নীল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক এবং এই বাংলাদেশে প্রায় 444টি ও বেশি রেস্টুরেন্ট ওনার আছে, কোম্পানি 35টিও বেশি। আর তুই কিনা তাকে ছোট লোক বলছিস? বেয়াদব কোথাকার। নীলের পরিচয় শুনে নীলা সহ সবাই হতবাক হয়ে যায়। তার থেকেও অবাক হয়ে যায় দূরে দাঁড়িয়ে থাকা একটা পুরো পরিবার। ভয়ে কেউ সামনে আসতে পারে না। ছেলের এরকম সফলতা দেখে চোখ থেকে অজর ধারায় পানি পড়ছে তাদের। হ্যাঁ, সেগুলো আর কেউ না, নীলের বাবা মা ও তার ভাই বোনের। আপনারা ভাবছেন নীলের বাবা মা এখানে কি করে এলো? চলো তাহলে বলে আসি সব ঘটনা। নীলের বোনের বিয়ে হয়েছে নীলার চাচাতো ভাইয়ের সাথে। সেই সূত্রে নীলের পুরো পরিবার নীলার বিয়েতে অ্যাটেন্ড হয়েছে। নীল এখনো তার পুরো পরিবারকে দেখেনি। গুটি গুটি পায়ে নীলের সামনে আসতে থাকে নীলের পুরো পরিবার। হঠাৎ করে নীলের চোখ সামনে যায়। নীল চমকে ওঠে পুরো পরিবারকে নিজের চোখের সামনে দেখে। নীল হতবাক হয়ে যায়। পরিবারের পরিচিত মানুষগুলোকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নীল। নীলের বাবা মা নীলের সামনে এসে দাঁড়ায়। নীলের মা কান্না করে বলে ওঠে, কি রে বাবা, কেমন আছিস? আমাদের ভুলে গেছিস? নীল কোনো কথা বলে না। নীল নিজের মনটাকে শক্ত করে বলে ওঠে, এক্সকিউজ মি, সরি বাই দ্য ওয়ে, আমি তো ঠিক আপনাকে চিনতে পারলাম না। বাবা এমন করিস না, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস। আমরা তোকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তুই আমাদের মাফ করে দে। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে, কেউ বুঝতে পারে না কি হচ্ছে এখানে। পরিবারের সবাই এক এক করে নীলের কাছে ক্ষমা চায়, কিন্তু নীল তাদেরকে না চেনার ভান করে কাউকে ক্ষমা না করে অবশেষে নীলের মা বলে ওঠে, বাবা তুই আমাদের মাফ করবি না? তুই কি চাস আমি তোর পা ধরে মাপ চাই? এই নে তোর আমি পা ধরে মাপ চাচ্ছি, তবু আমাদের মাফ করে দে। এই কথা শুনে সবাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তার মাকে জড়িয়ে ধরে বলে ওঠে, মা, তুমি এটা কি বলছো? কেন আমাকে পাপের ভাগীদার বানাচ্ছ? আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তোমাদের কারোর প্রতি আমার কোনো রাগ নেই, সব আমার ভাগ্যের দোষ। আমি তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি। এরপর পরিবারের সবার সাথে সাক্ষাৎ হয়। হাউমাউ করে পুরো পরিবার কাছে। নীল সবাইকে মাফ করে দেয়। এরপর নীল বলে ওঠে, স্যার, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি এই মুহূর্তে নীলাকে বিয়ে করতে চাই। নীলের কথা মতো কেউ আর বাধা দেয় না। নীলা ভয়ে কোনো কথা বলে না, চুপচাপ বিয়ে করে নেয়। পুরো বিয়ে বাড়ি থমথমে নিস্তব্ধ ও শুনশানে পরিণত হয়। বিয়ের পর্ব শেষ। নীলাকে নিয়ে রওনা দেয় পুরো পরিবারকে নিয়ে নীল তার নিজের বাড়ির উদ্দেশ্যে। বাসর ঘরে ঢুকে নীল বলে ওঠে, শোনো, আমার বাবা মা আমার পুরো পরিবার এই বাড়িতে এসেছে। তাদের কোনো অসম্মান হলে তোকে আসতে রাখবো না। তুই তো আমার সব পরিচয় জেনে গেছিস। এতক্ষণে এটাও বুঝে গেছিস যে তুই আমার পায়ের নখের যোগ্য নস। তাই আমার মুখে মুখে তর্ক করার আগে নিজের অস্তিত্বের কথা ভেবে নিবি। এখন তোর সাথে যেটা করব, এই কাজে বাধা দিলে এর পরিণাম আরো ভয়াবহ হবে। নীল আর ভয়ে কোনো কথা বলে না। এরপর নীল নিজের মতো করে তার বাসর রাতের চাহিদা মিটিয়ে নেয়। নীলা তার অর্ধলঙ্গ রক্তাক্ত শরীর নিয়ে খাটের উপর শুয়ে থাকে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। নীলা আগের মতো অহংকার করতে পারে না, ভয়ে কোনো কথা বলতে পারে না, চুপচাপ সব কথা শুনে। নীলকে খুঁজে পাওয়া গেছে এই খবর শুনে নীলের ভাবি যশোর শহরে চলে আসে। এখানে এসে নীলের পা ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। নীল কোনো উপায় না পেয়ে তাদেরকে মাফ করে দেয়। তবে নীল বলে দিয়েছে
সেই শহরে ছেড়ে কোথাও যাবে না। নীল আর ওই শহরে যাবে না দেখে নিজেদের সবকিছু সেখান থেকে গুছিয়ে নীলের বাড়িতে নিয়ে আসে, ওখানকার সবকিছু ভাড়া দিয়ে দেয়। এখানে নীল তার পরিবারকে নিয়ে থাকতে শুরু করে। নীলা আগের মতো অহংকার করতে পারে না। নীলের কথায় উঠে আর বসে, সে করতে করতে এমনকি তার ভাবিও ভয়ে নীলের সামনে উঁচু গলায় কথা বলতে পারে না। তবে নীল নীলাকে খুব ভালোবাসে, সবকিছু ভুলে গিয়ে ভালোবাসার মধ্যে দিয়ে দিন পার করতে থাকে। গল্পটা এখানে শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।